মার্টিন লুথার কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে 2021 সালের নতুন বছরে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আবার ফিরে এসেছি। আশা করি তোমরা তোমাদের এই বিরতিতে নতুন করে যে তোমরা উদ্দীপনা সৃষ্টি করেছো সেটা তোমাদের ক্লাসে মনোনিবেশ করতে আরো বেশি সহায়ক হবে। আজকে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রে আমরা ছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য কি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এটার আগে আমরা একটু জেনে নিলে ভালো হয় যে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে। তাহলে এখানে আমরা একটু যদি মাথা খাটাই তাহলে কিন্তু উত্তরগুলো অতি সহজেই দিতে পারবো। বিষয়টা কি, আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো লিখেছি এই বৈশিষ্ট্যগুলোর আলোকেই কিন্তু আমরা আমাদের সংজ্ঞা দিতে পারি। অতএব এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আমরা যদি সংজ্ঞা দিতে চাই, এখান থেকে আমরা যেই বৈশিষ্ট্যগুলো পড়েছি সেই বৈশিষ্ট্য দুটা বা একটা যদি বলে দিই তাহলেও কিন্তু আমাদের সংজ্ঞা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে চলে আসি, বৈশিষ্ট্যটা পড়ি, তারপর আমরা আমাদের সংজ্ঞাতে সহজেই চলে আসতে পারবো। তাহলে এখানে যেটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। সরলরৈখিক মানে কি, যেটা হচ্ছে সরল রেখা। আর পদস্থ কর্মী সংগঠন মানে হচ্ছে একটি প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মী। তাহলে এই যে বিষয়টা, এই দুইটা বিষয়ের সমন্বয় এখানে হবে। তাহলে এক নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক দল সরলরৈখিক ও অন্য দল উপদেষ্টা কর্মী। তাহলে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের মধ্যে কি থাকে? থাকে হচ্ছে একদল সরলরৈখিক এবং একদল উপদেষ্টা কর্মী। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে কিন্তু সংজ্ঞাটা এটার আলোকে দিতে পারি। বিষয়টা একটু লক্ষ্য করি সবাই, যে সংগঠনে একদল সরলরৈখিক ও একদল উপদেষ্টা কর্মী অবস্থান করে তাকেই বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে যে সংগঠনের মধ্যে সরলরৈখিক এবং উপদেষ্টা কর্মী সংগঠন একত্রে অবস্থান করে তাকেই বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে বিষয়টা অতি সহজেই আমরা বুঝতে পারছি যে যে সংগঠনের মধ্যে সরলরৈখিক এবং উপদেষ্টা কর্মী সংগঠন একত্রিতভাবে অবস্থান করে থাকে তাকে বলা হয় সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠন। আশা করি বিষয়টা তোমরা সহজেই বুঝতে পেরেছ। তারপর আমরা আরো বৈশিষ্ট্য পাবো। 2 নম্বর হচ্ছে দু ধরনের কর্মী থাকায় দু ধরনের কর্তৃত্ব বিরাজ করে। দু ধরনের কর্মী কেন? কারণ এক ধরনের কর্মী হচ্ছে সরলরৈখিক এবং আরেক ধরনের কর্মী হচ্ছে উপদেষ্টা। তাহলে সরলরৈখিক কর্মী সংগঠনে যারা অবস্থান করে থাকে তারা হচ্ছেন এক ধরনের কর্তৃত্বের অধিকারী, আর উপদেষ্টা কর্মী সংগঠনে যারা অবস্থান করে থাকেন তারা হচ্ছেন আরেকটা কর্তৃত্বের অধিকারী। তাহলে এই যে দু ধরনের কর্মী থাকায় দু ধরনের কর্তৃত্ব বিরাজ করে, মানে এখানে কর্তৃত্ব দুজনেই করে থাকে। যিনি সরলরৈখিক কর্মকর্তা তিনিও কর্তৃত্ব করে থাকেন, যিনি উপদেষ্টা কর্মী সংগঠনের একজন কর্মী বা কর্মকর্তা তিনিও করে থাকেন। তাহলে দুজনের নেতৃত্ব এখানে বিরাজ করে। এই জন্য বলা হচ্ছে সরলরৈখিক কর্মী সংগঠন এবং উপদেষ্টা কর্মী সংগঠন দুজনের নেতৃত্ব এখানে
অবস্থান করে। তাহলে এটা থেকেও কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি যে সংগঠনের মধ্যে সরলরৈখিক কর্মী সংগঠন এবং উপদেষ্টা কর্মী সংগঠন উভয় নেতৃত্ব বিরাজমান তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। অতি সহজে আমরা সংজ্ঞাটা দিতে পারছি। এরপর আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সংগঠনের কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার উচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরে নেমে আসে। তাহলে কি সংগঠনের কর্তৃত্ব রেখা? কর্তৃত্ব রেখা মানে কি? যিনি কর্তা তিনি কিন্তু কর্তৃত্ব করে থাকেন। তাহলে এই কর্তৃত্ব রেখা একটা নির্ধারিত থাকে যে প্রতিষ্ঠানে কে কাকে নিয়ন্ত্রণ করবে, কোন বিভাগ কোন বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকবে, সেই বিষয়গুলো কিন্তু একটি রেখার মধ্যে অঙ্কিত থাকে। এই জন্য বলা হচ্ছে কর্তৃত্ব রেখা। কর্তৃত্ব রেখার মধ্যে লেখা থাকে, সাপোজ ধরা গেল প্রধান উপদেষ্টা, প্রধান যিনি উপদেষ্টা থাকবেন তিনি, তারপর প্রধান উপদেষ্টার এরপর হচ্ছে আরো উপদেষ্টা মণ্ডলী, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালক, তারপর হচ্ছে সহকারী পরিচালক, তারপর হচ্ছে ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এই যে বিষয়গুলো বা প্রতিষ্ঠানের, এবং এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপকের পর প্রতিষ্ঠানের ধরা গেল যে বিভাগীয় বিভিন্ন ধরনের ব্যবস্থাপকরা রয়েছেন। এই যে বিষয়গুলো ধারাবাহিকভাবে আসে, তাহলে এই বিষয়গুলো কি? কর্তৃত্ব রেখা। তাহলে কর্তৃত্ব রেখা উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচে স্তরে চলে আসে। কে কাকে নিয়ন্ত্রণ করবে এটা কিন্তু কর্তৃত্ব রেখার মধ্যে স্পষ্টভাবে বলা থাকে। তাহলে সংগঠনের কর্তৃত্ব রেখায় ব্যবস্থাপনা উচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরের দিকে নেমে আসে। এটা কোথায়? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এলোমেলো ভাবে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে অবশ্যই কি করতে হবে? একটা কর্তৃত্ব রেখার মধ্যে অবস্থান করে উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নিম্ন স্তরের দিকে ধাবিত হতে হবে। তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য পেলাম। একদল সরলরৈখিক এবং অন্য দল হচ্ছে উপদেষ্টা কর্মী। একদল হচ্ছে সরলরৈখিক এবং অন্য দল হচ্ছে উপদেষ্টা কর্মী। 2 নম্বর পেলাম, 2 ধরনের কর্মী থাকায় 2 ধরনের কর্তৃত্ব বিরাজ করে। 2 ধরনের কর্মী কেন থাকে? একটি হচ্ছে সরলরৈখিক যে কর্মী তিনি, আরেকজন হচ্ছে উপদেষ্টা কর্মী তিনি। তাহলে এখানে সরলরৈখিক কর্মী বা কর্মকর্তা এবং উপদেষ্টা কর্মী বা কর্মকর্তা দুজনের অবস্থানের কারণে দুজনের এখানে নেতৃত্বের একটা সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে সংগঠনের কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা উচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরে নেমে আসে। তাহলে সংগঠনের যে একটা কর্তৃত্ব রেখা থাকে, কে কাকে নিয়ন্ত্রণ করবে সেটা এখানে স্পষ্টভাবে বলা থাকে। যেমন আমরা ব্যবস্থাপনার স্তর পড়েছিলাম 3টি, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। তাহলে এটা কিন্তু আমরা ধারাবাহিকভাবেই বলি। উচ্চ স্তর নিয়ন্ত্রণ করে থাকে মধ্য স্তরকে, মধ্য স্তর নিয়ন্ত্রণ করে নিম্ন স্তরকে, আবার নিম্ন স্তর জবাবদিহি করে থাকে মধ্য স্তরকে, মধ্য স্তর জবাবদিহি করে থাকে উচ্চ স্তরকে। তাহলে এই যে বিষয়টা এটি কিন্তু হচ্ছে আমাদের কি? কর্তৃত্ব রেখা। এই কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। আশা করি এই 3টি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসি পরবর্তীতে। সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করে। তাহলে সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? আবার একটু লক্ষ্য করি আমরা। সরলরৈখিক কর্মকর্তার পাশে সরলরৈখিক কর্মকর্তা কাজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো কিছু পরামর্শ প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করছেন? উপদেষ্টা কর্মী যিনি রয়েছেন
তার পরামর্শ নিচ্ছেন। এই জন্য বলা হচ্ছে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করেন, যেখানে প্রয়োজন সেখানে তিনি অবস্থান গ্রহণ করেন। ধরা গেল যে একজন কর্মকর্তা প্রতিষ্ঠান সরলরৈখিক কর্মকর্তা প্রতিষ্ঠানে কাজ করছেন, এখন তিনি আরেকজনের পরামর্শ অনুভব করছেন বা পরামর্শের প্রয়োজন, যে তিনি কোন সিদ্ধান্তটা নেবেন বা কিভাবে কাজটি করলে সুনিপুণভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে। তো এই ক্ষেত্রে তিনি কি করলেন, একজন উপদেষ্টা মণ্ডলীর সহায়তা নিলেন। আর এই উপদেষ্টা মণ্ডলী হচ্ছেন কি আমাদের এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এই যে উপদেষ্টা মণ্ডলীর বা উপদেষ্টা কর্মীর যে প্রয়োজনীয় অবস্থান, এটি হচ্ছে পদস্থ কর্মী সংগঠন। তাহলে আমরা কি বুঝতে পারছি, যে একজন সরলরৈখিক কর্মকর্তা কাজ করতে যে তিনি যদি উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে থাকেন, তাহলে সেটা হচ্ছে পদস্থ কর্মী সংগঠন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা আসি 5-এ। এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে। তাহলে এখানে যদি আমরা পড়েছি যে দুইটি নেতৃত্ব বিরাজ করে, একটি হচ্ছে সরলরৈখিক কর্মকর্তার নেতৃত্ব আর একটি হচ্ছে উপদেষ্টা কর্মী সংগঠনের নেতৃত্ব। তাহলে উপদেষ্টা কর্মীর নেতৃত্ব এবং সরলরৈখিক যে কর্মকর্তা তার নেতৃত্ব। কিন্তু এই নেতৃত্বের মধ্যে কার নেতৃত্বটা মূল এখানে ভূমিকা পালন করে থাকে? এখানে মূল ভূমিকা পালন করে থাকে যিনি সরলরৈখিক সংগঠনের কর্মী বা কর্মকর্তা, তার নেতৃত্বটাই এখানে বেশি প্রাধান্য পায়। এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে। তাহলে তিনি মূল দায়িত্ব পালন করে থাকেন। এখানে মূল দায়িত্বের মধ্যে কে থাকে, যে যদি নৈতিকে আসে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে যে আমরা সরলরৈখিক সংগঠন এবং পদস্থ কর্মী সংগঠন দুটির মধ্যে কার ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল ভূমিকা পালিত হয় বেশি ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো সরলরৈখিক যে সংগঠনের কর্মকর্তা তিনি সর্বোচ্চ এই নেতৃত্বের প্রদানের অধিকার ভোগ করে থাকেন। এই জন্য বলা হচ্ছে সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে থাকেন। ব্যবস্থাপনার যে আসল দায়িত্বটা এটা কিন্তু সরলরৈখিক সংগঠনের একজন কর্মকর্তাকেই পালন করতে হয়। এরপর আমরা 6-এ আসি। সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ, উপদেশ প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা করা পদস্থ কর্মীদের কাজ। তাহলে সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ, সরলরৈখিক যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া, প্রয়োজনীয় উপদেশ দেয়া এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হচ্ছে পদস্থ কর্মীদের কাজ। তাহলে পদস্থ কর্মী কিন্তু এখানে এসে এমনিতেই তাকে পরামর্শ দিবে না। যদি প্রয়োজন মনে করে তাহলে তিনি এখানে পরামর্শ দিবেন, পরামর্শের সাথে সাথে উপদেশ দিবেন এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সহায়তা প্রদান করবেন। এটি হচ্ছে পদস্থ কর্মীর কাজ। কিন্তু এখানে কিন্তু বাধ্য করতে পারবেন না, আদেশ দেওয়ার কিন্তু এখানে কোনো কথা বলা হচ্ছে না। পরামর্শ দিবেন, উপদেশ দিবেন এবং কাজের ক্ষেত্রে সহায়তা করবেন। তাহলে এ দ্বারাও কিন্তু আমরা এই আগের কথার ব্যাখ্যা পেয়ে যাচ্ছি সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে থাকেন। তাহলে মূল দায়িত্ব পালন করেন কে? এখানে সরলরৈখিক কর্মকর্তা। আর সরলরৈখিক কর্মকর্তা কোনো কারণে যদি মনে করেন তার পরামর্শের দরকার, তার উপদেশের প্রয়োজন বা তার কোনো কাজে সহায়তার প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে পদস্থ কর্মী সংগঠনের যে কর্মকর্তা রয়েছেন, যে পদস্থ কর্মী বা কর্মকর্তা, তিনি এখানে এসে তাকে পরামর্শ, উপদেশ বা কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকেন। তাহলে এই যে আমরা 6টি বৈশিষ্ট্য বললাম, এই 6টি বৈশিষ্ট্য পড়লে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ব্যবস্থাপনা ক্ষেত্রে যে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন রয়েছে, এই সংগঠনটা কাকে বলে বা এটার বৈশিষ্ট্যগুলো আলোকে আমরা কি পেলাম। তাহলে যদি আসে, এবার যদি কেউ প্রশ্ন করো আমাকে যে স্যার সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাকে বলে, তাহলে আমি বলবো যে এই যে 6টি রয়েছে এই 6টি পড়লে
তুমি এখান থেকে যে কোনোটা ভালো লাগে তুমি নিজের ভাষায় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের সংজ্ঞা দিতে পারবে। যেমন 1 নম্বরে আসি, একদল সরলরৈখিক ও অন্য দল উপদেষ্টা কর্মী। তাহলে এটাকে আমরা যদি এইভাবে বলি যে সংগঠন কাঠামোতে একদল সরলরৈখিক এবং অন্য দল উপদেষ্টা কর্মী সংগঠন থাকে, তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আশা করি বুঝতে পেরেছ। তারপর 2 নম্বরে, 2 ধরনের কর্মী থাকায় 2 ধরনের কর্তৃত্ব বিরাজ করে। তাহলে যে সংগঠন কাঠামোতে 2 ধরনের কর্তৃত্ব বিরাজ করে তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আশা করি এটাও বুঝতে পেরেছ। তারপর সরলরৈখিক সংগঠনের কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিম্ন স্তরের দিকে নেমে আসে। তাহলে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে ধারাবাহিকভাবে নেমে আসে বা ক্রমান্বয়ে নেমে আসে তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে কর্তৃত্ব রেখা এখানে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে ক্রমান্বয়ে নেমে আসে এবং এটার সাথে আরেকটু যুক্ত করতে হবে যে কারো পরামর্শের প্রয়োজন হলে এখানে কোন উপদেষ্টা পরামর্শ প্রদান করে থাকেন। এই যে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে ক্রমান্বয়ে নেমে আসে, এই ক্ষেত্রে যদি কোনো কর্মকর্তার পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে উপদেষ্টা কর্মকর্তা সহায়তা প্রদান করে থাকেন, আর তাকেই বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তারপর হচ্ছে সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করে থাকেন। তাহলে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তার পাশে মানে সাথে পদস্থ কর্মী সংগঠন বিভিন্ন ধরনের পরামর্শ প্রদানের জন্য অবস্থান করে থাকেন তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তারপর হচ্ছে সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করেন। তাহলে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের কর্মকর্তাগণ অবস্থান করলেও সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে থাকেন তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। অথবা এইভাবে বলা যায় যে সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠনের দুজনের নেতৃত্বের মধ্যে ব্যবস্থাপনা সরলরৈখিক কর্মকর্তাগণই এখানে মূল দায়িত্ব পালন করে থাকেন, তাকেই বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। অথবা সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠনের মধ্যে সরলরৈখিক কর্মকর্তা যে ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে থাকেন তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তারপর আসি সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ উপদেশ প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা করা পদস্থ কর্মীদের কাজ। তাহলে এটা তো এই লাইনেই হয়ে যাচ্ছে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তাকে পরামর্শ প্রদান উপদেশ এবং কাজে সহায়তার জন্য পদস্থ কর্মী সংগঠন পাশে অবস্থান করে থাকেন তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারছি যে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন দুজন পাশাপাশি অবস্থান করে থাকেন, কিন্তু পাশাপাশি অবস্থান করেও থাকেন আবার দুজনই নেতৃত্ব প্রদান করে থাকেন। তবে সরলরৈখিক সংগঠন যদি কোনো কাজে কোনো কারণে পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উপদেষ্টা যে কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে তিনি পরামর্শ নেন, উপদেশ নেন এবং বিভিন্ন প্রয়োজনে সহায়তা নিয়ে থাকেন, আর এই জন্য এটার নাম হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম আশা করি তোমরা বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে লিখে পড়বে। কেন আমি বলি খাতায় লিখে পড়ার জন্য? কারণ তোমরা যদি খাতায় লিখে পড়ো তাহলে সেই পড়াগুলো অবশ্যই মনে থাকবে এবং তোমাদের মনোযোগটা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। আজকে যে পড়াটা পড়ালাম তোমরা মনোযোগ সহকারে এগুলো বাসায় আবার দেখবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।